আসসালামু আলাইকুম গাইস, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তো ফিরে আসলাম নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। আজকে আমরা দেখব 23,000-এর রিয়েলমি নার্জো 90X 5G কেমন রেজাল্ট দিবে। ওকে, 23,000-এর রিয়েলমি নার্জো 90X 5G এটা আসলে কতটা ভ্যালু ফর মানি সেটি দেখবো, প্লাস কি রিয়েক্ট করবো। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিও রিয়াকশন শুরু করি। 1 2 3। বহুদিন বাদে রিয়েলমির নার্জো সিরিজের স্মার্টফোন রিয়েলমি নার্জো 90X। নার্জো 90X একটি 5G স্মার্টফোন এবং কম দামি ডিভাইস বলতে পারেন। লাইক এটার দাম রয়েছে এই মুহূর্তে 23,499 টাকা। 23,499 মানে 23,500 টাকা ডিভাইস। হ্যাঁ, তো 23,500 টাকা হিসেবে ফোনটার ডিজাইনটা তো রিয়েলমি যে নার্জো একটা যে সিরিজ আছে, ঠিক আছে, ওটার মতো অলমোস্ট দেখতে, বাট ডিজাইনটা কিন্তু সুন্দরই। একটা টেক্সচার দেওয়া আছে, মানে প্যাটার্ন শেপ, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। তো চলো বিউটি প্লে করি। 23,000 টাকা আর কি। নার্জো 90X এটা মূলত নার্জো যে 90 ওইটারই একটু কম দামি ভার্সন বলতে পারেন বা ছোট ভাই বলতে পারেন, যেখানে আমরা দামেও কিছুটা কম দেখি, স্পেসিফিকেশন ওয়াইজও কিছুটা কমতি রয়েছে। আচ্ছা, নার্জো 90X আমাদের কাছে পাঠিয়েছিল SMS গ্যাজেট। তাদের স্টোরে আপনারা এটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনারা ঢাকা থেকে নিতে পারেন, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, কিংবা আপনি চাইলে বরিশাল থেকে এখন নিতে পারেন, কারণ ওরা বরিশালে ওদের স্টোর ওপেন করছে রিসেন্টলি। আবার আপনি কুষ্টিয়া ব্রাঞ্চ থেকেও চাইলে নিতে পারেন। এরকম অনেক জায়গায় রয়েছে, ডিসক্রিপশনে ওদের ইনফরমেশন মেনশন করা আছে, কিংবা অনলাইন থেকেও পারচেস করতে পারেন। আচ্ছা, পারচেস করবেন কি করবেন না সেই ডিসিশন আগেই নিয়েন না, ভিডিওটা শেষ করি, তারপর না হয় চিন্তা করেন কিনবেন কি কিনবেন না। রিয়েলমি নার্জো 90X বেশ লম্বাটে একটি স্মার্টফোন, বেশ বড় সড়ো প্লাস্টিক ফোন, মানে প্লাস্টিক বিল্ড, বডি ফ্রেম, রিয়ার প্যানেল। সো খুব একটা দামি ফোনের ফিল দিবে না আপনাকে, একটু চিপ সস্তা টাইপের একটা ফিল দেবে। এটাই স্বাভাবিক, মানে এই বাজেটের মধ্যে আমরা বেসিক্যালি কি, মানে তোমার প্লাস্টিক বডি দেখি প্লাস কি প্লাস্টিক ফ্রেম দেখি, এটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। বা যদি অ্যালুমিনিয়াম দিতে তাহলে আসলে ভালো হতো, বাট এখন তো বুঝছি ফোনের যে দাম, তো ওই হিসেবে এটা দেওয়া পসিবল না। তো চলো বিউটি প্লে করি। এটাই। তবে এই স্মার্টফোনটিতে ওরা 3.5 mm হেডফোন জ্যাকটা দেয়নি। বাজেট ফোন থেকে এই জিনিসটা না সরালেও হয়, যদিও এখন আবার অনেকেই আপনারা ওই টাইপ সি এর যে ইয়ারফোনগুলো রয়েছে সেগুলোই ব্যবহার করেন। তবে ওয়েট ব্যালেন্স ভালো, কিন্তু ফোনটা মোটামুটি ভারী। 212 গ্রাম ভাই, ওয়েট ব্যালেন্স তো ভাই 212, মানে ওয়েট তো এত ভারী ফোন হওয়ার কারণ কি সেটাই জানি না, মানে কি ব্যাটারিটা বড় কিনা সেটাও দেখার বিষয়। বাট 212 গ্রাম এটা কিন্তু অনেকটাই ভারী। হ্যাঁ, বিশেষ করে যাদের হাত ছোট তাদের কাছে অনেক ভারী লাগবে, এটা স্বাভাবিক। তো চলো বিউটি প্লে করি। 65 এর রেটিং রয়েছে স্মার্টফোনটিতে, আর রিয়ার প্যানেলে হালকা পাতলা ফিঙ্গারপ্রিন্ট দেখা যাবে। এর কেসটি ব্যবহার করা বরং বেটার। আই থিংক নার্জো 90X কেনার পিছনে মেইন রিজন থাকতে পারে এর এসওসিটা, যেখানে 5G চিপ আমরা দেখতে পাই। এটাতে মিডিয়াটেক ডিমেনসিটি 6300। ওকে, এটা 6nm একটা চিপসেট, মোটামুটি মানে মিড রেঞ্জের, মানে কাছাকাছি যে এরকম একটা চিপসেট, মানে পুরোপুরি মিড রেঞ্জের চিপসেট বলা যাবে না, এন্ট্রি লেভেল টু মিড রেঞ্জে যাচ্ছে এরকম একটা চিপসেট, ঠিক আছে। এটাতে রেগুলার কাজ, মাল্টিটাস্কিং মোটামুটি করতে পারবে আর কি। বাট বিশেষ করে গেমার আছে, তারা অবশ্যই হেভি গেমার যারা, তারা কিন্তু গেমিং করতে পারবে না, ঠিক আছে। মোটামুটি 2D টাইপের গেমগুলো অনায়াসে ভালোভাবে খেলতে পারবে, বাট যারা পাবজি ফ্রি ফায়ার খেলবে তারা কি অবশ্যই তোমার কি বলে, মানে লোয়ার সেটিংয়ে খেলতে হবে আর কি। তো চলো বিউটি প্লে করি। রয়েছে। আর আউট অফ দ্য বক্স এটা রান করবে রিয়েলমি UI 6.0 অন টপ অফ অ্যান্ড্রয়েড 15। না, লেটেস্ট অ্যান্ড্রয়েড এটা রান করছে না, এবং আপডেটের ব্যাপারটা কবে আসবে, আদৌ আসবে কিনা, এটা নিয়েও আমি কনফিউজড। তবে এই স্মার্টফোনটা রিয়েলমি বেশ কয়েকটা ভ্যারিয়েন্টে লঞ্চ করছে, 4, 6 এবং 8GB র্যাম, সেই সাথে 128GB স্টোরেজ, UFS 2.2 এর স্টোরেজ টাইপ। এবং এই যে 23,499 টাকা দাম বললাম, এটা কিন্তু 128GB কিংবা বলতে পারেন হাইয়েস্ট ভ্যারিয়েন্টের দাম। সো র্যামের দিক থেকে দাম অনুযায়ী আমি বলবো বর্তমান সময় বিবেচনায় একদম পারফেক্ট আছে, সেটা নিয়ে কমপ্লেইন নেই। মানে আমরা একদম হাইয়েস্ট ভেরিয়েন্ট যেটা 8128 যেটা, সেটাই পাচ্ছি তোমার 23,499 টাকা। মানে র্যাম হিসেবে ফোনের প্রাইস যেটা বর্তমানে হিসাব করলে এটা অনেকটা ঠিক আছে, বা পুরোপুরি কি ভ্যালু ফর মানি বলতে পারবো, ঠিক আছে। র্যাম হিসেবে ভ্যালু ফর মানি, বাট ডিভাইস হিসেবে কতটা ভ্যালু ফর মানি বা সব দিক দিয়ে কি পারফরমেন্স ঠিকঠাক আছে কিনা বা ক্যামেরা ঠিকঠাক আছে কিনা সেটা এখন দেখার আছে। তো চলো বিউটি প্লে করি। আর এই এসওসিটা কেমন? এইটা মিডিয়াটেকের ডিমেনসিটি কিংবা ওদের 5G সিরিজের আসলে এন্ট্রি লেভেলের একটা চিপ বলা যেতে পারে, এবং সেটা এই প্রাইস পয়েন্টের জন্য সুইটেবল। লাইক ডে টু ডে লাইফের কাজগুলো সুন্দরভাবে ও হ্যান্ডেল করতে পারবে। আপনারা কোন ধরনের কাজ করেন এই বাজেটের ফোন দিয়ে? সোশ্যাল মিডিয়ার ব্রাউজিং থেকে শুরু করে আপনার দেখা যায় হয়তো বা ভিডিও দেখছেন, মাঝে মধ্যে টুকটাক কিছু গেমিং করবেন সময় কাটানোর মতো, 2D টাইপের, হতে পারে ফ্রি ফায়ার খেলছেন, এরকম কিছু। তাছাড়া কিছু অফিসিয়াল টুকটাক কাজ বাজ অনেক কিছু রাখেন বা করেন, সেই ধরনের কাজগুলো ও হ্যান্ডেল করতে পারবে।
যেহেতু 8GB র্যাম রয়েছে, মাল্টিটাস্কিং এ আপনি একটা ডিসেন্ট আউটপুট পাবেন। র্যাম ম্যানেজমেন্টও ভালো। রিয়েলমির ইউআই অ্যান্ড্রয়েডের জন্য ওয়ান অফ দ্য বেস্ট ইউআই এর মধ্যেই থাকে। তবে ওরা এই স্মার্টফোনটাতে বেশ কিছু ব্লোটার দিয়েছে, যেগুলো এই ফোনে মনে হয় না আপনার দরকার হবে। আপনি আনস্টল করে নিন, বেশ কিছু ব্লোটার আছে, মানে অনেকগুলোই আছে। আনস্টল করে নিলে বরং এটা একটু বেটার আউটপুট দিলে কিংবা দেখতেও বেটার লাগবে আর কি। তবে সত্যি বলতে বর্তমান সময়ে এই বাজেটে যে ধরনের ডিভাইসগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পিটিশনে নিতে গেলে এইটার স্মুথনেস আমার কাছে বরং বেটার মনে হয়েছে ডে টু ডে লাইফের যে কোনো টাস্কের ক্ষেত্রে। ফোনটা ওভারহিট হতে আমরা দেখিনি, অতিরিক্ত হিট জেনারেট করে তাও নয়। হ্যাঁ, আপনি একটু লাইক গেমিং করছেন কিংবা হেভি টাস্কিং করছেন যেগুলোতে ইন্টারনেট ব্যবহার করে, তখন কিছুটা ওয়ার্ম হয়। থার্মাল থ্রোটলিং এর মতো ইস্যু আমরা পাইনি। পাবজির ক্ষেত্রে সুপার স্মুথ এক্সট্রিমে আপনি গেম প্লে করতে পারবেন, তবে রিকমেন্ড করবো লোয়ার সেটিংস এর দিকে রেখেই বরং খেলা। সেটাই, মানে বিশেষ করে যারা পাবজি লাভার আছে তারা অবশ্যই পাবজি খেলতে পারবে, বাট লোয়ার সেটিং এ খেলাটা উত্তম। বাট হায়ার সেটিং এ খেলে কি মানে গেমটা খেলে মজা পাবে না, ঠিক আছে? পাবজি, ফ্রি ফায়ার, এগুলো কল অফ ডিউটি এগুলো খেলতে পারবে, মানে সময় কাটানোর জন্য ঠিকঠাক আছে। বাট হেভি গেমার যারা আছো তারা কিন্তু অবশ্যই না করার, মানে এই ফোনটা না নেওয়াটি বেটার মনে করি, কারণ এটা হেভি গেমের জন্য, হেভি গেমিং এর জন্য কি ঠিকঠাক হবে না। বাট যারা শখের গেমিং করো বা টুকিটাকি টাইম পাস করার জন্য হালকা গেম করতে চাও তারা অবশ্যই নিতে পারো আর কি। বিশেষ করে টুটি টাইপের গেমগুলো কি এটা এখানে ভালো চলবে। তো চলো বিউটি প্লে করি। স্মার্টফোনটা লং রানে গিয়ে বেটার আউটপুট দেয়। মানে আপনি একটা গেমিং সেশনে আছেন, লাইক সেটা 30-40 মিনিট, তখন দেখবেন যে এরকম সেটিংস বা হাইয়েস্ট সেটিংসগুলোতে ও খুব একটা ভালো রেজাল্ট দিচ্ছে না। অ্যাকশন মুভমেন্টে গিয়ে তখন অনেকটাই দুর্বল হয়ে পড়ে বা কিছুটা ল্যাগি টাইপের একটা ফিল দেয়, রেসপন্সটা একটু কম মনে হবে। সো লোয়ার সেটিংসে খেললে আপনি খেলতে পারবেন এই স্মার্টফোন দিয়ে। আবার ফ্রি ফায়ার যারা খেলেন তারা তুলনামূলকভাবে আরেকটু বেটার আউটপুট পাবেন, আরেকটু স্মুথনেস লক্ষ্য করা যায়। তবে 2D টাইপের গেমগুলো এটাতে আরো বেশি স্মুথ রান করতে পারে। আর এখন যেহেতু বাংলাদেশে আসলে 5G অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, লাইক ঢাকার ভিতরে বিভিন্ন জায়গায় 5G পাওয়া যাচ্ছে এখন। সো 5G প্রুফ বা ফিউচার প্রুফ আপনি বলতে পারেন। তবে পারফরমেন্সের জায়গায় শুধুমাত্র এটা যদি লেটেস্ট অ্যান্ড্রয়েডে আসতো তাহলে আমার কম্পিউটারের মতো আমি সুযোগ পেতাম না আসলে। অলরাইট, আমরা যদি ক্যামেরাতে আসি, স্মার্টফোনটাতে 50 মেগাপিক্সেলের মেইন শুটার রয়েছে এবং 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে। ক্যামেরায় একটু কন্ট্রাস্টি টাইপের ছবি দেয়। রিয়েলমির চিরচেনা ছবি আপনি এখানে পাবেন, ওই যে একটু ভাইব্রেন্ট। হ্যাঁ দেখো, এখানে মেইন ক্যামেরা ছবি এটা মানে অনেকটাই কালারফুল করে রাখছে, মানে একটু ভাইব্রেন্ট, মানে যেটা বলো কন্ট্রাস্টি ছবি, ঠিক আছে? মানে অনেকটাই কালারফুল করে কি ছবিগুলো বুস্ট করে, যেটাতে আই থিঙ্ক খারাপ লাগছে না, বেশ ভালো। বাট অবশ্যই এখানে ডিটেল শার্পনেস অনেকটাই ঘাটতি আছে। বাট যারা এই বাজেট, মানে এই বাজেটের মধ্যে একটা ফোন নিতে চাচ্ছ, ঠিক আছে, তো ছবি কোয়ালিটি আসলে তোমার কাছে মোটামুটি ভালো লাগবে, যেহেতু এগুলো অনেকটা কি রেডি টু আপলোড ইমেজ, তো এইসব করলে এটা তোমাদের কাছে ভালো লাগতে পারে। তো চলো বিউটি প্লে করি। কন্ট্রাস্টি, আই ক্যাচি টাইপের, সোশ্যাল মিডিয়া রেডি টাইপ বলা যায় সহজে, সেই ধরনের ছবি ও মূলত। মানে এইসব ছবি কি তোমার এডিট করা লাগবে না, ঠিক আছে? আমরা তো অনেক সময় ন্যাচারাল ছবি পছন্দ করি, বাট ওগুলো কিন্তু আমাদের এডিট করে কি সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে হবে। বাট এইসব ছবিগুলো কি তোমাকে এডিট করতে হবে না, জাস্ট তুমি ছবি তুলবে আর সোশ্যাল মিডিয়াতে কি আপলোড করবে, ঠিক আছে? এই একটা অবস্থা, যেটা কিন্তু আসলেই ভালো। আর ছবিগুলো দেখতে আসলে সুন্দর, বেশ কালারফুল, তো বেশি সুন্দর লাগছে। বাট অবশ্যই এখানে ডিটেল শার্পনেস অনেক ঘাটতি আছে। তো চলো বিউটি প্লে করি। দিয়ে থাকে আউটডোরের ক্ষেত্রে আমরা ভালো শার্পনেস ডিটেল দেখলেও লো লাইট অনেকটা সফট করে। আর ডাইনামিক রেঞ্জ প্লাস হচ্ছে এক্সপোজার কন্ট্রোলিং এ কিছুটা ইস্যু আছে অন্যান্য বাজেট ডিভাইসগুলোর মতো। বাট এর ছবি তুলে আর এডিট করার প্রয়োজন পড়বে না, আপনি আপলোড করে দিলেই চলবে। যারা একদম নিউট্রাল ন্যাচারাল টাইপের কালার টোন পছন্দ করেন তাদের কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। ফ্রন্ট ফেসিং ক্যামেরার অবস্থাও একই রকম দেখছিলাম, আউটডোরে ভালো শার্পনেস ডিটেল ধরে রাখতে পারলে। এখানে ছবিটাকে দেখো অনেকটা স্মুথ করে দিচ্ছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছে। বাট এখানে অবশ্যই শার্পনেস ডিটেলসের ঘাটতি অনেকটাই কি লক্ষ্য করা যাচ্ছে। মানে মেইন ক্যামেরা থেকে এটা ছবির ঘাটতি, মানে এটা মেইন ক্যামেরা থেকে এটা ছবি যে মানে কি বলে ডিটেলস এবং কি শার্পনেসের ঘাটতি অনেকটাই বোঝা যাচ্ছে, ঠিক আছে? মানে অনেকটাই ঘাটতি দেখা যাচ্ছে। তো এখানে অবশ্যই মানে 8 মেগাপিক্সেল না দিয়ে যদি এখানে 16 মেগাপিক্সেল একটা ক্যামেরা দিত তাহলে আই থিঙ্ক বেশ বেটার হতো, কারণ বাজেট হিসেবে ঠিকঠাক হতো। বাট 8 মেগাপিক্সেল বাজেট হিসেবে একটু কমই লাগছে, প্লাস এখানে শার্পনেসে কি অনেকটাই ঘাটতি। তো চলো বিউটি প্লে করি। এটা তুলনামূলকভাবে একটু বেশি সফট করছে এবং ফেসকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে এটাকে একটু বেশি ব্রাইট ভাবে প্রেজেন্ট করছে, যে জিনিসটা আমার কাছে আর কি একটু আর্টিফিশিয়াল লাগতেছে আর কি। এই ভিডিও রেকর্ড করা যায় স্মার্টফোন দিয়ে সর্বোচ্চ 1080p, যে জিনিসটা অবশ্যই একটা কমতির কারণ। আসলে 1080p 30 fps এ ভিডিও শুট করে এটা আসলে কম। এখানে অ্যাট লিস্ট যদি 2K দিতে হতো তাহলে আসলে মানে 4K দিতে তো ভালোই হতো, বাট যদি 4K না দিতে পারতো, যদি 2K দিত তাহলে আসলেই ভালো হতো। আর ভিডিও যে মানে স্টেবল, মানে একদম স্টেবল না, ভিডিওটা একদম কি আনস্টেবল, ঠিক আছে? মানে একদম নরমালি কাপাকাপি হচ্ছে। বিশেষ করে যারা ব্লগার আছে তাদের জন্য এই ফোনটা ঠিকঠাক হবে না। বাট যারা স্ট্যান্ড দিয়ে আমার মতো ভিডিও শুট করো তাদের জন্য আবার ঠিকঠাক আছে এই আর কি। তো ওভারঅল ভিডিও কোয়ালিটি বেশি একটা ভালো নয় বললেই চলে। তো চলো বিউটি প্লে করি। অ্যাটলিস্ট 2K পর্যন্ত থাকা উচিত ছিল, আইদার 4K থাকলে তো খুব ভালোই হতো। ভিডিওটা বিলো অ্যাভারেজ যখন আপনি আবার একটা আনঅফিশিয়াল ডিভাইস কিনছেন এরকম দামে। আর এদিকে পোর্ট্রেট মোড আছে, একটা ফোকাল লেন্থে যদিও ছবি তোলা যায়। ব্যাকগ্রাউন্ড ব্লারনেস কিছু কিছু ক্ষেত্রে একটু আর্টিফিশিয়াল লাগে, কোনো মানে এটা জায়গা অনুযায়ী আর কি নির্ভর করছে। কিছু কিছু জায়গায় আবার মোটামুটি ন্যাচারাল লাগে। তবে আমরা দেখছিলাম সাবজেক্ট সেপারেশন প্লাস এজ ডিটেকশন এই টুকটাক কিছুটা মিসম্যাচ আছে, একটু সফট করেও প্রেজেন্ট করছে। ক্যামেরাটা একদম ওকে টাইপ। আচ্ছা, এরপর যদি আসি ডিসপ্লেতে, এই জায়গাটা ওকে টাইপ না,
কারণ হলো এটাতে একটা আইপিএস এলসিডি প্যানেল আছে যেটা 6.8 ইঞ্চের। হ্যাঁ, অনেক লম্বা, সেটা আপনার ভালো লাগবে, লম্বা জিনিস, ওকে। আবার 144 হার্টজ হাই রিফ্রেশ রেট, সেটাও আপনার ভালো লাগতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে এটা এইচডি প্লাস রেজোলিউশন ভাই। এইচডি প্লাস যেহেতু, সুতরাং আপনি শার্পনেসের একটা ঘাটতি পাবেন। কাছ থেকে দেখতে গেলে অবশ্যই আপনি দেখো এখানে যদি আমি একটু কাছ থেকে যদি দেখো এখানে অবশ্যই শার্পনেস কি অনেকটাই ঘাটতি, ঠিক আছে। মানে এইচডি প্লাস ডিসপ্লে এটা আসলে হতাশার ব্যাপার, কারণ যেহেতু এটা 20,000 প্লাস একটা ফোন, মানে 20,000 টাকার উপরে কি একটা ফোন, তো ওই হিসেবে এটা ফুল এইচডি দেওয়াটা অবশ্যই দরকার ছিল। হ্যাঁ, আইপিএস ডিসপ্লে দিয়েছে, এটা আমার কোনো সমস্যা নেই। আইপিএস ডিসপ্লে আমার কাছে ভালো লাগে, খারাপ লাগে না। অ্যামোলেড ডিসপ্লে যেমন ভালো লাগে, আইপিএসটা মোটামুটি ভালোই লাগে, খারাপ লাগে না। কিন্তু সমস্যা একটা, এখানে এইচডি প্লাস ডিসপ্লে দিয়েছে কোন হিসেবে সেটাই বুঝলাম না। যেহেতু ফোনটার প্রাইস যখন 30,000 টাকা, তখন এটা আসলে ফুল এইচডি দেওয়াটা খুবই দরকার ছিল, বাট তারা দিয়েছে এইচডি প্লাস, এটা কিন্তু আসলে হতাশার ব্যাপার। তো যেটা আসলে হতাশা। তো চলো বিউটি প্লে করি। দেখবেন যে হ্যাঁ, শার্পনেস কম রয়েছে এই ডিসপ্লেতে। অন্যদিকে পিক ব্রাইটনেস ভালো, বা এটা ব্রাইটনেস আমরা 1200 নিটসের মতো দেখি, গুড এনাফ। এটা মোটামুটি ইনডোর ভালো, খারাপ আউটডোর না। দুই জায়গায় চালানো যাচ্ছে। এইচবিএম ব্রাইটনেস, সরি এইচবিএম ব্রাইটনেস, যেটা কিন্তু আসলে মানে এইচবিএম যদি 1000 নিটসের উপরে হয় বা 1000 নিটসের যদি ব্রাইটনেস পাওয়া যায়, তাহলে তোমার ফোনটা কি আউটডোরে বা ইনডোরে কি তুমি ফোনটা স্ট্রাগল ফ্রি ছাড়া স্ট্রাগল ফ্রি মানে ফোনটা ইউজ করতে হবে, যেটা কোনো সমস্যা নেই, যেটা আই থিঙ্ক বেশ গুড। তো এইচবিএম ব্রাইটনেস যেটা দিয়েছে এটা আসলেই ভালো। তো চলো বিউটি প্লে করি। সমস্যা নেই, টাচ রেসপন্স ভালো। তাছাড়া এই ডিসপ্লেটা আসলেই রেসপন্সিভ, আমি যেটা একটু আগেও বলছিলাম। এই জায়গায় ইউআইও আসলে অনেকটা গুরুত্ব রাখে। তবে সব মিলে ডিসপ্লে টাচ রেসপন্স ভালো। Okay. 5 হোল কাটআউট রয়েছে টপ সেন্টারে, এটা ভালো, হাইট খারাপ না। একটু বড় হয়, এটার ক্ষেত্রে আমরা তাই দেখছি। লোয়ার চিন মোটা আছে, রেজোলিউশনটা একটু কম। এর বাইরে ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্স, ভিউইং এখানে sharpness এর অনেক ঘাটতি আর কি। ভিজিবিলিটি, এগুলো ওকে একদমই। আর প্রোটেকশনের ব্যাপারটা আমি শিওর না, আপনারা একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করেন, নাহলে শখের ফোন ভাঙলেও ভাঙতে পারে। যেহেতু এটা একটা আনঅফিশিয়াল ডিভাইস, প্রায় 24,000 টাকার কাছাকাছি, সেই জায়গায় এইচডি প্লাসটা আমাদের কাছে অবশ্যই একটা কমতির বড়সড় কাজ। আসলে। এরপরে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন। এটা মোটামুটি ফাস্ট, একুরেট, অ্যানিমেশনে হালকা একটু ডিলে দেবে। তবে যে বিষয় আপনাকে সন্তুষ্ট করবেই করবে তা হচ্ছে বিশাল বড় ব্যাটারি। আচ্ছা। 7000 ও। এমএএইচ এর ব্যাটারি রয়েছে এন্ড 60 ওয়াটের চার্জিং এটা সিস্টেম, আসলে ভালো, খারাপ সুপার না। কম্বো। এবং এই স্মার্টফোনে যেহেতু আমরা এইচডি প্লাস রেজোলিউশনের একটা প্যানেল দেখছি, যেটা আসলে ব্যাটারি বার্ন তুলনামূলকভাবে কম করে। হ্যাঁ, এটা এইচডি প্লাস এর এই একটা সুবিধা যে তোমার কি মানে ব্যাটারি বার্ন খুব কম করে, ঠিক আছে। যদি ফুল এইচডি হতো তাহলে তোমার ব্যাটারি বার্ন বেশি করে, যেটা একটা সমস্যা। বাট এইচডি প্লাস সুবিধা কি, তোমার ব্যাটারি বার্ন খুব কম করে, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড। আর ব্যাটারি হচ্ছে আমার 7000 এমএএইচ বিশাল বড় ব্যাটারি, প্লাস কি 60 ওয়াটের একটা ফাস্ট চার্জার, যেটা কিন্তু আই থিঙ্ক বেশ গুড এনাফ, ঠিক আছে। তো অনায়াসে তুমি 2 থেকে 3 দিনের মতো কি ব্যাকআপ পাবে, যেটা বলেই দেওয়া যায়, ঠিক আছে। তো চলো বিউটি প্লে করি। আপনারা খুব সহজেই 1.5 দিন প্লাস এই স্মার্টফোন ব্যবহার করতে পারবেন। হেভি ইউজার হন আর রেগুলার ব্যবহারকারী হন আর একদম নর্মাল ব্যবহারকারী হলে প্রায় 2 দিনের কাছাকাছি। এটা 9 ঘন্টা প্লাস এসিটি দিতে Wow. পারতেছে, যেটা যদি আমরা Impressive, আসলে রেগুলার ব্যবহারে impressive। কনভার্ট করি তাহলে কিন্তু ওরকমই দাঁড়ায়। তারপরেও ইউজার টু ইউজার ভ্যারি করে, এক একজনের ইউজ কেস ডিফারেন্ট হয়। বাট হ্যাঁ, ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন এটুক শিওর করে বলা যায়। স্টেরিও স্পিকার আছে, আচ্ছা। এটাও আপনাকে আশা করছি সন্তুষ্ট Dual করবে। speaker, যেটা I think বেশ good। যারা করেন এই ধরনের বড় ডিসপ্লে তাদের পছন্দ হয়। সো খেলাধুলা দেখতে সুবিধা হবে, ভিডিও দেখতে সুবিধা হবে, এবং স্পিকার যেহেতু দুপাশ থেকে সাউন্ড দিচ্ছে ওটা একটু ভালো লাগার কথা। তবে ব্যালেন্স না, 60-40 এর মতো একটা রেশিও মেইনটেইন করতেছে আর কি। লাউডনেস ভালো, ক্লারিটির জায়গায় মোটামুটি ওকে আছে। আর বাকি থাকে কল কোয়ালিটি, নেটওয়ার্ক রিসিপশন, হ্যাঁ সেই জায়গাগুলো উনি ঠিকঠাক রেজাল্ট দিতে পারছেন। বর্তমানে মোবাইল মার্কেটে এক প্রকার আগুন লেগে আছে, সেই জায়গা থেকে আমার মনে হয় যে এই স্মার্টফোনটা আপনারা অবশ্যই একটু নজরে রাখতে পারেন। এটা আসলে এখন কারেন্ট সিচুয়েশন অনুযায়ী এটা রিকমেন্ড করার মতো একটা ডিভাইস, জাস্ট এই ডিসপ্লের ব্যাপারটাকে যদি মেনে নিতে পারেন। তবে একটা ব্যাপার বলবো কি, এইচডি প্লাস তো আমরা অনেক ফোনেই দেখেছি, এইটার এইচডি প্লাসটা খুব সহজে ধরা যায় না যদি একটু দূর থেকে দেখা হয়, কাছে আনলে আর কি বোঝা যাবে। তো আমি বলবো আপনারা যদি কোন স্টোরে গিয়ে সরাসরি দেখে ফোন কিনতে চান, তাহলে বাজার যদি এমন থাকে একবার এই ফোনটাকে দেখবেন, দেন আমার মনে হয় আপনি মানে ডিসিশনটা ভালোভাবে মেক করতে পারবেন। ও হ্যাঁ, এটাতে একটা ওই যে অরা লাইটের মতো একটা লাইট রয়েছে, ভিভো এটাতে অরা লাইট বলে, বাট রিয়েলমি কি বলে আই ডোন্ট নো, কিন্তু এই লাইটটা আপনার হয়তো কাজে লাগতে পারে আর কি ছবি টবি তোলার ক্ষেত্রে। দ্যাটস ইট। যে দাম রয়েছে তাতে জাস্ট এখানে ফুল এইচডি প্লাস থাকলে আমার আর কমপ্লেন করার কিছু থাকতো না, বলতাম জাস্ট ভাই টাকা দিয়ে যাই কিনে নিয়ে আসেন। এখন যে সিচুয়েশন, এটা অনেক ভালো ফোন সেই বিবেচনায়। বাকিটা আপনাদের ডিসিশন। আপনাদের কাছে কেমন লেগেছে এই ডিভাইস কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে স্যামসাংয়ের নতুন কোনো ভিডিওতে নিশ্চয়ই। তো যাই হোক গাইস, এখানে ভিডিওটি শেষ হয়ে গেল। আমরা দেখে নিলাম তোমার Realme Narzo 90X 5G। তো এটা বাজার হিসেবে ঠিকঠাক আছে, এটা এই ফোনটা আসলে ঠিকঠাক আছে এই আর কি। তো যদি একটা যদি বলি তাহলে অবশ্যই স্যামবার সাথে আমি একমত, কারণ ডিসপ্লেটা একটু সমস্যা, এইচডি প্লাস যেটা কিন্তু আই থিঙ্ক একটু সমস্যা। এখানে যদি ফুল এইচডি হতো তাহলে আসলে ভালো হতো, বাট আবার সব কিছু ঠিকঠাক আছে। বাট আরেকটা সমস্যা কি, তোমার কি বলে মানে সেলফি ক্যামেরা ঠিক সমস্যা। সেলফি ক্যামেরা পাচ্ছে 8 মেগাপিক্সেল, যেটা আমার কাছে একটু কমই মনে হচ্ছে। এখানে যদি তোমার 16 মেগাপিক্সেল দিতে পারতো তাহলে আই থিঙ্ক ছবির কোয়ালিটি আরেকটু বেশি বেটার হতো। প্লাস কি শার্পনেসের ঘাটতিটা কি
একটু কম হতো, ঠিক আছে? বাট ওই হিসেব করলে সেলফি ক্যামেরাটা একটু মানে বাজেট হিসেবে একটু ছোট হয়ে যায়, আর A3 প্লাস ডিসপ্লেটা আসলে সমস্যা। আর ওভারঅল যদি বলি, তা পারফরমেন্স সেকশন বা ক্যামেরা সেকশন মোটামুটি এই সব কিছু কি মোটামুটি বলা যায় এভারেজ কোয়ালিটি বা ভালো একটা ডিসেন্ট পারফরমেন্স দিবে এই আর কি। তো তোমরা চাইলে অবশ্যই এটা দেখতেই পারো। তো এই ছিল আজকের ভিডিও ওভারভিউ বা রিঅ্যাকশন। তো তোমাদের কাছে আজকের ভিডিওটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে মাস্ট সাবস্ক্রাইব এন্ড গেট দ্য বেল আইকন। দেখা হবে নতুন কোনো রিঅ্যাকশন ভিডিওতে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ।